রুবতী মেয়ের বিছানায় বলিষ্ঠ এক যুবককে শুয়ে থাকতে দেখে বেশ চমকালেন রহিমা এবং তার স্ত্রী রাহেলা। ঘরটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখলেন ঘরের এক কোণে তাদের মেয়ে কাচুমাচু হয়ে বসে আছে। রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে গেলেন। রাহেলা বেগম মেয়ের কাছে যেতে মেয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রাহেলা বেগম আস্তে করে মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মেয়ে মায়ের মুখশ্রীতে নীরব চাহিনী দিয়ে তাকিয়ে রইল। রাহেলা বেগম বুঝলেন মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে, তাই শোকে নির্বিকার হয়ে গেছে। রহিম সাহেব বিছানায় শুয়ে থাকা যুবকটির মুখশ্রী দেখে বেশ হকচকিয়ে গেলেন। অস্ফুট স্বরে মুখ দিয়ে বের হলো, ছোট সাহেব। ফরাজি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে রহিম আর তার স্ত্রী রাহেলা বেগম মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তাদের সামনে বসা দেলোয়ার ফরাজি, পাশে তার ভাই শাহেদ ফরাজি, অন্য পাশে দাঁড়ানো সুমন ফরাজি এবং সুফিয়ান ফরাজির সাথে গ্রামের কিছু লোকজন। রহিম সাহেব মেয়ের মুখে তার করুণ পরিণতির কথা শুনে সাথে সাথে আশেপাশে প্রতিবেশীকে ডেকে নিয়ে আসেন। তখনই তারা যুবকটির ঘুম থেকে তোলা হয়নি। রহিম সাহেব বেশ বিচক্ষণ মানুষ, তিনি বুঝে গেছিলেন তার মেয়ের জীবন অন্ধকার ছড়িয়ে গেছে। প্রমাণ ছাড়া এই অন্ধকারের গল্পটা কেউ শুনবে না, সবাই তার মেয়ের অঙ্গেই কলঙ্ক ছড়াবে। কেননা তার কলঙ্কের জন্য সে দায়ী, সে তাদের গ্রামের প্রধান দেলোয়ার ফরাজির ছোট ছেলে সুফিয়ান ফরাজি। তাই তৎক্ষণাৎ প্রতিবেশীকে ডেকে এনে সুফিয়ানকে এক হাতে ধরিয়ে দেন। এখন সবাই দেলোয়ার ফরাজির সামনে বিচারের আশ্রয়ে দাঁড়িয়ে আছেন। দেলোয়ার ফরাজি ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার সুবাদে গ্রামে তার প্রভাব একটু বেশি। গ্রামের সাধারণ লোকজন তার কাছে ভালো খারাপ দুটো পরামর্শের জন্যই আসেন। দেলোয়ার ফরাজি তাদের সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করেন, কিন্তু সেই সুবাদে দেলোয়ার ফরাজির গ্রামের সবার প্রধান হিসাবে গণ্য হয়। সবাই তার কথা মান্যগণ্য করে। সবাই জানে দেলোয়ার ফরাজি কখনো অন্যায়কে সমর্থন করেন না, তাই তো অন্যায় বিচার জন্য তার কাছে ছুটে এসেছেন। যদিও সবাই জানে দেলোয়ার ফরাজি ন্যায় বিচারে করবেন, তবু কারো কারো মনে সংশয়ে বাধা পাচ্ছে। যতই হোক, এবারে অপরাধী তার নিজের সন্তান। বেশ কিছুক্ষণ নীরবতায় বিরাজ করেছে বিশাল সবাই। নীরবতা ভেঙে দেলোয়ার ফরাজি বললেন, রহিমিমা, তোমার মেয়ের সাথে কি হয়েছে? আজকের এই বিচার সভা কেন ডাকা হয়েছে? সবার মনে সংশয়টা আরও বেশি করে বাধা পাচ্ছে। রহিম সাহেব বলতে লাগলেন, বড় সাহেব, আপনারে আমরা ভালো মানুষ বইলা জানি, আমরা আপনার সম্মান করি বইলা আমাকে বড় সাহেব বইলা মানি। আপনার পোলা আমার সবসময় সম্মানের চোখে দেখে আসছি, সবসময় ছোট সাহেব বইলা জানছি। শাহেদ ফরাজি বলে উঠল, এসব কথা না বলে আসল কথা বলো। রহিম সাহেব পুনরায় বললেন, কাল বিকেলে আমি আমার বউ ছোট মাইয়ার লইয়া আমার শ্বশুর বাড়ি গেছি। বড় মাইয়া বাসায় ছিল। সকালে এসে আমার ঘরের দরজা খোলা পাইয়া ভিতরে ঢুকে দেখি আপনার পোলা আমার মাইয়ার ঘরে, আর আমার মাইয়া বিধ্বস্ত অবস্থায়। রহিম সাহেব কেঁদে দিলেন, বাকিটা সম্পূর্ণ করতে পারেননি। সুফিয়ান নিজের রাগের দৃষ্টি রহিম সাহেবের দিকে দিয়ে বলল, রহিম চাচা মিথ্যে বলছেন, এসব সত্য নয়। দেলোয়ার ফরাজি বলল, তবে তুমি বলো সত্যটা কি? লোকজনের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। কেউ কেউ বলেছে দেলোয়ার ফরাজি তার ছেলের হয়ে রায় দিবেন, তাই হয়তো ছেলের থেকে জানতে চাচ্ছেন। দেলোয়ার ফরাজি পুনরায় বললেন, বিচারকর্মের দোষী এবং বাদী উভয়ের কথা শোনা উচিত। আমার পূর্বেই বিচার এভাবেই সম্পন্ন হয়েছে, আজকেও তাই হবে। আপনারা কেউ চিন্তা করবেন না, দোষীকে উপযুক্ত শাস্তি পাবে। সবাই চুপ হয়ে গেল। মনে মনে ভরসা পেল দেলোয়ার ফরাজির কথায়। সুফিয়ান বলা শুরু করলো, কাল রাতে হাসপাতাল থেকে ফেরার পথে রহিম চাচার সাথে দেখা হয়। তিনি বললেন, চাচি খুব অসুস্থ, যদি একবার তাকে দেখে যাই। আমি তাই রহিম চাচার বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি চাচি পেটে হাত দিয়ে চিৎকার করছে। আমি তাকে দেখছিলাম। একটা ওষুধের নাম লিখে দিলে রহিম চাচা সেটা আনতে চায়। যাওয়ার পূর্বে আমাকে বলে যায় যে ফিরে না আসা অবধি যেন আমি এখানেই থাকি। আমি তার কথা রাখতে সেখানে থেকে গেলাম। আমি পানি চাইলে বাচ্চা মেয়েটি আমার জন্য পানি নিয়ে আসে। পানি খাওয়ার পর আমার কি হলো আমি জানি না, তারপর কিছু মনে নেই। আমি এটাও জানতাম না রহিম চাচার বড় একটা মেয়ে আছে। তাছাড়া আমি বুকে হাত রেখে বলতে পারি, এখন অবধি আমি ওই মেয়ের মুখশ্রী দেখিনি যার সাথে আমাকে জড়ানো হয়েছে। সুফিয়ান কথা শেষ হতে রহিমের এক প্রতিবেশী বলে উঠল, আপনার কথা ঠিক না। রাহেলা যখন বিকালে বাপের বাড়ি যাচ্ছিল তখন ওর সাথে আমার দেখা হয়েছে। ও আমাকে বইলে গেছিল, বড় মেয়েটারে রেখে যাচ্ছে, একটু দেখো। রাহেলা বেগম তার কথা সায় দিলেন। গ্রামের সব লোকজন সুফিয়ানকে মিথ্যে বলতে শুরু করলো, কারণ তার সচক্ষে সুফিয়ানকে মেয়েটির ঘরে বিছানায় শুয়ে থাকতে দেখেছে। সুফিয়ান নিজের কথা সত্যতা প্রমাণ করার জন্য বলল, যার সাথে ঘটনা হচ্ছে সে কেন চুপ করে আছে? আপনারা নিজেরা না বলে মেয়েটিকে বলার সুযোগ দিন। সে বলুক কাল রাতে তার সাথে কি হয়েছে। সুফিয়ান বিশ্বাস করে কোনো মেয়ে
নিশ্চয় বিনা কারণে নিজের সম্মান নষ্ট করবে না। মানুষ তো কলঙ্কিত হয়েও স্বীকার করতে চায় না, সেখানে কলঙ্কিত না হয় নিশ্চয় বলবে না সে কলঙ্কিত। সুফিয়ানের কথা শুনে রাহেলা বেগম বলল, আমার মাইয়াটা সুখে পাথর হয়ে গেছে, নিজের মুখে কেমনই ঘৃণ্য কাহিনী বলবে সে। সুফিয়ান জোরালো কণ্ঠে বলল, আপনাদের মতো মিথ্যে বলতে পারবে না, সেজন্য আটকাচ্ছে তাই। আর যাই হোক, নিজেকে কলঙ্কিত করতে অন্তত তার জবান কাঁপবে, তাই তাকে বলতে দিন আপনারা। সুফিয়ান জোরালো কণ্ঠ শুনে রহিম আর তার স্ত্রী চুপ হয়ে গেল। দেলোয়ার ফরাজি মেয়েটার বলার জন্য আদেশ দিলেন। রাহেলা বেগমের মেয়ে হাত ধরে রইলেন। মেয়েটি আস্তে আস্তে বলতে লাগলো, কাল রাতে দরজায় করার শব্দ পেয়ে খুলে দিতেই ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পানি চাওয়ার বাহানায় ঘরের ভিতর প্রবেশ করে আমি বাধা দেওয়া ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, তারপর কান্না করে দিল। আমি আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। মেয়েটি কাঁদতে কাঁদতে বসে পড়ল। একজন প্রতিবেশী আক্ষেপ সুরে বলতে লাগলেন, মেয়েরই সুন্দরী হওয়ার সবসময় লোকচক্ষুর আড়ালে রাখতে হতো রাহেলা, আড়ালে রেখে লাভ কী হলো, সেই তো ক্ষতি হলো। রহিম সাহেব কান্নারত কণ্ঠে বলল, বড় সাহেব আমার মাইয়ার এখন কি হবে? সুফিয়ান চিৎকার দিয়ে বলল, আমি কিছু করিনি। মেয়েটি মিথ্যে বলছে। আব্বা, আপনি তো জানেন আপনি কেমন চরিত্রের মানুষ। গ্রামের সবাই জানেন সুফিয়ান ফরাজির চরিত্র কোনো দোষ নেই। সবার মধ্য থেকে একজন বলে উঠল, মাইয়ার রূপ হয়তো তোমার চরিত্রের দোষের সৃষ্টি করেছে। সুফিয়ান অবাক চাহিনি দিয়ে মেয়েটির দিকে তাকালো। ওড়না দিয়ে এমনভাবে ঘোমটা দেওয়া যার কারণে মুখশ্রী দেখা যাচ্ছে না। সুফিয়ানের মন হঠাৎ বলে উঠল, সুফিয়ান ফরাজির চরিত্র হরণ করার মতো রূপসী এই মেয়ে। পরক্ষণে আনমনে বলে উঠলেন, না, অসম্ভব। উপস্থিত গ্রামবাসীরা কথোপকথন বোঝাই যাচ্ছে সবাই সুফিয়ানের শাস্তি চাচ্ছে। সুফিয়ান নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তার এই মুহূর্তে বলার মতো কিছু নেই। সব শুনে দেলোয়ার ফরাজি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রাহেলা বেগম বলে উঠলেন, ওর নাম নূর সাকিনা। দেলোয়ার ফরাজি পুনরায় বললেন, নূর, তুমি বলো, তুমি সুফিয়ানের কি শাস্তি চাও? রাহেলা কিছু বলতেই নিজেই দেলোয়ার ফরাজির হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, নূরের কাছে প্রশ্ন করছি। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার সবচেয়ে বড় সম্পদ উনি কেড়ে নিয়েছেন। ওনাকে শাস্তি দিলে কি আমি সেটা ফেরত পাবো? পাবো না। পরবর্তীতে দেখা যাবে আমার বিয়ের বয়স পার হয়ে যাবে, কিন্তু বিবাহ হবে না, কারণ কলঙ্কিত নারীকে কেউ ঘরণী করতে চায় না। তাই আমি চাই উনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার যেন সম্মান কেড়ে নিয়েছে সে সম্মান ফিরিয়ে দেখ। সুফিয়ান বিস্ময় নিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আমাকে অন্য যে কোনো শাস্তি দেওয়া হোক, তবু এ শাস্তি নয়। আমি সারা জীবন এমন একটা মেয়ের সাথে কাটাতে পারবো না যার কাছে নিজের ইজ্জত বাজারের পণ্যের মতো সস্তা। দেলোয়ার ফরাজি ধমকের সুরে বলল, সুফিয়ানের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে তার সাথে নূরের বিয়ে ঠিক করা হলো। গ্রামের মানুষজন সাধারণত তাদের মতে এটাই ঠিক কাজ, এতে নূরের সম্মান বেঁচে যাবে বলে তাদের ধারণা। শাহেরা মানসিক হাসপাতালে ডাক্তার রফিকের রুমে পড়ে আছে তার গলা কাটা মৃতদেহের পাশে রক্ত দিয়ে লেখা খেলা শুরু। রফিকের মৃতদেহ দেখে মাটিতে লুটিয়ে পড়ল তার স্ত্রী সামিয়া সুলতানা। শাহেরা মানসিক হাসপাতালটা সামিয়া সুলতানার নামে। তার বাবা মানসিক রোগীদের চিকিৎসক ছিলেন। চিকিৎসা করতে করতে একটা সময়ের পর মানসিক ভারসাম্য মানুষদের খুব ভালোবেসে ফেলেছেন, সেজন্য তাদের জন্য তৈরি করা এই মানসিক হাসপাতাল। আর সেই হাসপাতালে তার জামাতা রফিক শেখের মৃতদেহ পাওয়া গেল। তদন্তের দায়িত্ব পড়ল রাজ নামক একজন অফিসারের হাতে। রফিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। রাজ সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলো। তাতে যতটা জানা গেল, রফিক শেখ নিতান্ত একজন ভালো মানুষ। সকলের সাথে সুন্দর ব্যবহার, রোগীদের সুচিকিৎসার জন্য সেটা সবার কাছে ভালো মানুষই বটে। তার কোনো শত্রু আছে বলে জানা যায়নি। রাজ স্বামীর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু স্বামীও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। কথা বলার মতো শক্তি নেই। রাজ তাকে একটু সময় দিয়ে বলল, আমরা বরং কাল দেখা করি। স্বামী মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাজ হাসপাতালটা ভালোভাবে তল্লাশি করতে লাগলো, তার সাথে তার পুরো টিম। রাজ তল্লাশি করতে করতে একটা রুমে চলে এলো। আশেপাশের ঘরগুলোতে মানসিক ভারসাম্যহীন রোগীদের দেখা হলো, কিন্তু ঘরটি ফাঁকা। তাতে অবশ্য রাজের কোনো ভাবান্তর নেই। তবে ঘরটির দেওয়ালের উপর লেখা একটি বাক্য রাজকে বিস্মিত করলো। রাজ পালকহীনভাবে বাক্যটির দিকে তাকিয়ে রইল। দেওয়ালের লাল রং দিয়ে লেখা, চোখের জলে শ্যামসুন্দর স্বপ্ন হাসে। রাজ বিড়বিড় করে দুবার বাক্যটি বলল। বাক্যটি রাজের খুব ভালো লাগলো। কে জানে কোনো মানসিক রোগী কী বোঝাতে এমন একটি বাক্য লেগেছে। হয়তো কোনো কারণ ছাড়াই লিখলো। কেননা এখানে যারা আছে তারা কারণে অকারণে অনেক কিছু বলে করে লিখে। কিছুক্ষণের মধ্যে সুফিয়ান আর নূরের বিবাহ সম্পূর্ণ হবে। তার পূর্বে সুফিয়ান একান্তভাবে নূরের সাথে কথা বলার জন্য অনুরোধ জানালো। প্রথমে নূরের বাবা মা রাজি না হতে চাইলে, তবে পরে সকলের বলায় রাজি হয়। নূর আর সুফিয়ানকে এক ঘরে কথা বলতে পাঠানো হলো। সুফিয়ান দাঁড়িয়ে আছে, তার দিকে উল্টো পাশে ভয় মিশ্রিত মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে নূর। এখনো মাথায় ঘোমটা তো?
ঘোমটা এমনভাবে দেওয়া যার জন্য মুখশ্রীর অর্ধেক ঘোমটার আড়ালে ঢাকা পড়ে গেছে। সুফিয়ান শান্ত করে বলল, দেখি আমাকে ঘায়েল করা আপনার সেই রূপশ্রী মুখশ্রী। সুফিয়ানের বাক্যটি বলে নিজেই নূরের কাছে এগিয়ে এসে মাথা থেকে ঘোমটাটা টেনে খুলে ফেলল। নূর ভয় বিস্মৃত নিয়ে সুফিয়ানের মুখশ্রীতে তাকালো। সুফিয়ান কয়েক মুহূর্তের জন্য নূরের মুখশ্রীতে একধানে তাকিয়ে রইল। দুধে আলতা গায়ের রং টানা টানা হরিণীর মতো যুগল, গোলাপের ন্যায় ওষ্ঠযুগল, ওষ্ঠের ডান পাশে ছোট্ট একটি কালো তিল, সব মিলিয়ে ঘায়েল করার রূপ বটে। অন্যদিকে নূর তার সামনে দাঁড়ানো বলিষ্ঠ যুবকটিকে দেখতে লাগলো। সুফিয়ানের কথায় নূরের ধ্যান ভাঙলো। ঘায়েল করার রূপ তো বটে, তবে সুফিয়ান ফরাজিকে রূপ দিয়ে ঘায়েল করা যায় না। নূর নীরব চাহিনী নিয়ে সুফিয়ানের মুখশ্রীতে তাকিয়ে রইল। সুফিয়ান হঠাৎ নিজের রূপ বদলে খুব শক্ত করে নূরের বাহু দু হাত দিয়ে চেপে ধরলো। নূর কিছুটা ব্যথা পেল, তাই বলে উঠল। সুফিয়ান খুব রাগ করে বলল, লজ্জা করে না নিজেকে কলঙ্কিত করে একজন পুরুষকে বিবাহ করতে? বলো, কেন এরকম মিথ্যে নাটক সাজিয়েছ? আমি কোনো মিথ্যে বলিনি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে? সুফিয়ান বাক্যটি শেষ করার পূর্বে নূর সুফিয়ানকে জড়িয়ে ধরলো খুব শক্তভাবে। ভয় পেলে মানুষ যেভাবে একজনকে আঁকড়ে ধরে ঠিক সেভাবে। সুফিয়ান বেশ অবাক হলো, মনে মনে বলল, মেয়েটার তো আমাকে ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে যেভাবে আঁকড়ে ধরছে মনে হচ্ছে সে অন্য কাউকে ভয় পাচ্ছে। সুফিয়ান আশেপাশে চোখ বুলিয়ে সুফিয়ান দরজার দিকে চোখ পড়তে একটা ছায়া চলে যেতে লাগলো। সুফিয়ান বিড়বিড় করে বলল, কে ছিল? সেদিন নুই আর সুফিয়ানের বিবাহ সম্পূর্ণ হলো। নূর বধূবরণ করে ফরাজি বাড়ির অন্দরমহলে প্রবেশ করলো। অন্দরমহলে প্রবেশ করতে সুফিয়ানের আম্মা মেহরুন ফরাজি বাড়ির অন্দরমহলে তো প্রবেশ করলে সামলাতে পারবে তো এ বাড়ির ছোট বউয়ের দায়িত্ব? নূর মুচকি এসে বলল, চেষ্টা করব সব কিছু বদলানোর। মানে? আপনার ছেলের চরিত্র? মেহরুন বেগমের তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি আমার শিক্ষায় কোনো ভুল নেই। পৃথিবীর সব পুরুষ খারাপ হতে পারে, কিন্তু আমার সুফি নয়। মায়ের ভাষা না বলে নারীর ভাষা বলুন, তবে খারাপটা খুব সহজে প্রকাশ পাবে। মেহরুন বেগম নূরের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। নূরের সাথে ফরাজি বাড়ির সবার টুকটাক পরিচিত হলো দেলোয়ার ফরাজি, তার স্ত্রী মেহরুন এবং তাদের সন্তান সুফিয়ান ফরাজি, তাদের ভাই শাহেদ ফরাজি এবং স্ত্রী রোকসানা বেগম এবং তাদের সন্তান সুমন ফরাজি এবং তার স্ত্রী রাইমা। এই নিয়ে ফরাজি পরিবার। এই পরিবারের নতুন সদস্য নূর। ফুলিসজ্জিত বাসর ঘরে বসে আছে নূর। সাধারণত এই দিনে স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে, কিন্তু নূর চাইছে না স্বামী যেন এ ঘরে প্রবেশ করে। নূরকে নিরাশ করে সুফিয়ান বাসর ঘরে প্রবেশ করলো। নূর ভয় নিয়ে বিছানার এক কোণায় গিয়ে বসে রইল। সুফিয়ান শব্দ করে হেসে বলল, আমি জানতাম বাসর ঘরে স্ত্রী স্বামীর কাছাকাছি আছে, কিন্তু এখানে তো অন্য কিছু ঘটছে। নূর ভয় নিয়ে বলল, আমি আসলে কি ভয় পাচ্ছ? একটু থেমে সুফিয়ান পুনরায় বলল, ভয় তো পাওয়ার তো কোনো কারণ নেই। বাসর ঘরে যা হয় তা তো আমাদের পূর্বে হয়ে গেছে। এটা তো তুমি বললে সবার সামনে, তাহলে ভয় পাচ্ছে কেন? সুফিয়ান এক পা করে নূরের দিকে এগিয়ে যাচ্ছে। নূরের ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। সুফিয়ান শান্ত কণ্ঠে বলল, আমি যখন তোমায় একলা ঘরে ডেকে জিজ্ঞাসা করলাম তখন তুমি নিজের সিদ্ধান্ত অটল ছিলে, এখন ভয় পাচ্ছ কেন? নূর যখন সুফিয়ানকে জড়িয়ে ধরছিল তখন সুফিয়ান শান্তভাবে জিজ্ঞাসা করছো নূর তাকে কেন ফাঁসাচ্ছে। তখন নূরের জবাব ছিল সে সত্যি বলছে। এজন্য সুফিয়ান উপরোক্ত কথাটি বলল। নূর কাঁপা কণ্ঠে বলল, আমি জানি না আপনি এত ধীর কণ্ঠে নিজেকে কিভাবে দোষ দাবি করছেন। আমি সত্যি জানি না আমার সাথে কি হয়েছে, শুধু এটুকু জানি কাল রাতে অন্ধকারে আমার জীবনে সত্যি এসেছিল, এটা মিথ্যে নয়। সুফিয়ান রাগ নিয়ে বলল, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি ধর্ষক? কাল রাতে অত্যন্ত তাই ছিলেন তো, দেখ ধর্ষক কিভাবে করে। সুফিয়ান অত্যাধিক পরিমাণ রাগ নিয়ে নূরের দিকে এগিয়ে গেল। সারা রাত কান্না করেও নূর ছাড়া পেল না। পরিশেষে মনকে বুঝ দিল, স্ত্রী না হয়ে যে যন্ত্রণা ভোগ করছি, সেখানে স্ত্রী হয়ে ভোগ করাটা তো স্বাভাবিক। খুব সকালে রাত চলে এলো স্বামীর কাছে। স্বামী এবং রাজ মুখোমুখি বসে আছে। দুজনে নীরবতা ভেঙে রাত জিজ্ঞাসা করলো, আপনাদের কোনো শত্রু ছিল যে রফিক সাহেবকে খুন করতে পারেন? আপনাদের শত্রুর চেয়ে বন্ধুই ছিল। বন্ধু যদি থাকে তবে কে রফিক সাহেবকে খুন করলো? নিশ্চয়ই কোনো বন্ধু এ কাজ করবে না। আমাদের অজান্তে আমাদের কোনো শত্রু ছিল না, সেক্ষেত্রে আমার বলার মতো কিছু নেই। কিছু মনে না করলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুব ভালো এবং সুখী দম্পতি ছিলাম আমরা। আপনি নিশ্চয়ই আমাকে খুনি ভাবছেন না। এই ধরনের কেসে অনেক কিছু ভাবতে হয়। তবে বলবো আপনি মরিচিকার পিছনে ছুটছেন। মাঝে মধ্যে মরিচিকাও অনেক কিছু বলে দেয়। এক্ষেত্রে বলা যাবে না, দেখা যাক। তা হাসপাতাল নিয়ে কারোর সাথে ঝামেলা হয়েছে এরকম কোনো ঘটনা? না, আমি আবারও বলছি আমার জানা মতো আমাদের পুত্রের শত্রু নেই। হ্যাঁ শুনলাম, তা আপনাদের সম্পর্ক সত্যি খুব ভালো ছিল? হ্যাঁ,
আপনি আমাদের সম্পর্ক নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা খুব সুখী দম্পতি ছিলাম, আছি, থাকবো। হয়তো মানুষটা থাকবে না তার পাশে। এতটাই সুখী দম্পতি যখন তখন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হলো কেন? মানে স্বামী বিস্ময় নিয়ে রাজের মুখশ্রীতে তাকিয়ে রইল। রাজ মুচকে এসে স্বামীর সামনে একটা ছবি তুলে ধরলেন, যেখানে রফিক সাহেবকে খুব ঘনিষ্ঠ অবস্থায় একটি মেয়ের সাথে দেখা যাচ্ছে। এটাকে রফিক আমাকে ঠকাচ্ছিল? আপনার স্বামী কীর্তি সম্পর্কে আপনি কিছুই জানেন না? স্বামীয়া মাটিতে বসে পড়লো, কান্নারত কণ্ঠ বলল, এই ছবিটা সত্যি নয়। আমার স্বামী খুব ভালো মানুষ। আপনি আমার স্বামীকে খুনিকে খুঁজে বের না করে উল্টোপাল্টা কাজ করছেন। রাজ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো স্বামীয়ার মুখশ্রীতে, শান্তভাবে বলল, চিন্তা করবেন না, খুনি এবং খুনের কারণ দুটোই বের করবো। রাজ স্বামীয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। স্বামীয়া বেশ অবাক হলো। রাজ তাকে আর কোনো প্রশ্ন না করেই চলে গেল। রাজ ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বাসায় চলে এলো। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। রিপোর্ট পরিষ্কারে রফিকের গলা কাটার সময় অজ্ঞান করা ছিল। প্রথমে তাকে অজ্ঞান করা হয়, তারপর গলা কাটা হয়। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো খেলা শুরু। এর মানে কি? এর মানে এই খুনটা দিয়ে শেষ নয়, শুরু। রাজের মন বলছে নতুন কিছু ঘটতে চলছে। সারা রাত নূর জেগে কাটালো। ভোর হতে গোসল সেরে ঘরের এক কোণে দাঁড়িয়েছে। ভাবছে এখন আর তার কি করণীয়? নতুন বউয়ের কি দায়িত্ব আছে তা তো তার জানা নেই। হুট করে বাইরে যেতেই পারে না। একবার বিছানায় ঘুমিয়ে থাকা সুফিয়ানের মুখশ্রীতে তাকালো। ঘুমন্ত মানুষকে বোধ হয় সবসময় খুব সুন্দর দেখায়। নিষ্পাপ লাগে তার মুখশ্রী। সুফিয়ানের মুখশ্রীতে নূরের কাছে এই মুহূর্তে নিষ্পাপ লাগছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। সুফিয়ান গভীর ঘুমিয়ে মগ্ন। নূর কিছুটা সাহস নিয়ে সুফিয়ানের দিকে এগিয়ে গেলেন। বুকে অনেকটা সাহস দিয়ে সুফিয়ানের কপালে নিজের ডান হাত রাখলো। সদ্য গোসল করে আসা ভেজা চুল দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল সুফিয়ানের মুখশ্রীতে পড়ল। সুফিয়ান সাথে সাথে জেগে উঠল। সুফিয়ান ঘুম ভাঙতে নূর হকচকিয়ে গেল। সাথে সাথে নিজের হাতটা সরিয়ে নিল। সুফিয়ান নূরের মুখশ্রী তাকিয়ে বলল, স্বপ্ন ছিল ভোরের আলোয় বউয়ের মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙবে। নূর কেঁপে উঠল। সুফিয়ান পুনরায় বলল, কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না। নূর কাঁপা কণ্ঠে বলল, চলুন না আমরা স্বাভাবিকভাবে সংসার করি। সুফিয়ান বিছানা থেকে উঠে পড়ল। নূরের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, যেদিন স্বীকার করবে আমাকে কলঙ্কিত কেন করলে সেদিন ভেবে দেখব। অবশ্য যথার্থ কারণ দেখাতে পারলে মেনে নিব এই সম্পর্ক। নূর চোখ বন্ধ করে নিল। সুফিয়ান গোসলে যেতে যেতে বলল, ফরাজের বাড়ির বউ হওয়াই যদি তোমার একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে তবে ভুলে যাও সুফিয়ান ফরাজের অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন। সমাজের কাছে আমার অর্ধাঙ্গিনী হলে আমার মনে কখনো অর্ধাঙ্গিনীতে প্রবেশ করতে পারবে না। সুফিয়ান চলে যাচ্ছিল তখনই নূর বলল, একদিন আপনি আমার ভালোবাসার জন্য পাগল থাকবেন, আমাকে ভালোবেসে আপনার জন্য অপেক্ষার প্রহর গুনবেন। সুফিয়ান এক পলক নূরের মুখশ্রীর দিকে তাকিয়ে চলে গেল। নূর বসে পড়ল। কিছুক্ষণ পর রাইমা, সুমন ফরাজের স্ত্রী, এসে নূরকে বসার ঘরে নিয়ে গেল। সেখানে মোটামুটি সবাই ছিল। মেহেরুন বেগম নূরকে উদ্দেশ্য করে বললেন, ফরাজি বাড়ির বউরা বেলা অবধি ঘুমায় না, সকাল সকাল উঠে বাড়ির কাজে লেগে পড়ে। বড় বউ ছোট বউকে এবারের নিয়মকানুন শিখিয়ে দিও। রাইমা মুচকে এসে বলল, আচ্ছা বড় মা। মেহেরুন বেগম রান্নাঘরে চলে গেল। রাইমা নূরের সাথে গল্প করতে লাগলো। সবাই বলে যা যা কখনো বন্ধু হয় না, কিন্তু এই কথাটি মিথ্যে করে দিতে চাই, তোমাকে আমার বোন বানাতে চাই। নূর স্নান হেসে বলল, বাড়ির অন্যরা তো আমাকে মেনে নিতেই চাচ্ছে না, সেখানে তুমি বোন বানাতে চাচ্ছ? চিন্তা করো না, আজ নয়তো কাল ঠিকই মেনে নেবে তোমাকে। দেলোয়ার ফরাজি সবাই বসে পুত্রবধূ রূপে গ্রহণ করছে, সেহেতু কাকা গ্রহণ করে নিয়েছে, সেহেতু অন্যরা গ্রহণ করবে। তাছাড়া রাইমা থামলো। তাছাড়া তুমি খুব সুন্দরী, এবারে সুন্দরদের কদর খুব বেশি হয়, তাই তাহলে এখন মেনে নিচ্ছে না কেন? আসলে তুমি এমন একজনকে দোষ দিয়েছ যার বিরুদ্ধে এই অভিযোগ আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সেখানে অন্যরা তো অবিশ্বাস করবে। তার মানে তুমি বিশ্বাস করো আমি মিথ্যে বলছি? আমি জানি কোনো নারী নিজের চরিত্রে দাগ লাগাতে চায় না। তাছাড়া মানুষ যেমন ভাবা অনেক সময় সে তেমন হয় না। হয়তো সুফিয়ান ভাই আমার ভাবনার মতো নয়, তাকে ভালো মানুষ ভেবে আমি ভুল করেছি। নূর কিছুটা সময় নিয়ে বলল, আমাকেও তো চেনো না, তবু যাকে জানো তাকে অবিশ্বাস করছো? রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে যদি সুমন ফরাজির ভাই না হতো তবে অবিশ্বাসটা জন্ম নিত না। মানে? না, কিছু না। নূর বুঝলো রাইমা কিছু বলতে চাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টে নূর বলল, বাড়ির পুরুষদের দেখছি না যে সবাই খুব ভোরে নাস্তা করে বেরিয়ে যায়। আচ্ছা, তারা কি কাজ করে তুমি জানো না? না, আমি শুধু জানি তিনি ডাক্তার, বাকি কথা তো জানি না। ও আচ্ছা, আমার শ্বশুর এবং কাকা শ্বশুর বড় শহরে ব্যবসা আছে, শুনেছি দুটো বড় বড় মিট কারখানা আছে। শহরে ব্যবসা তো, তারা গ্রামে থাকেন না। রাইমা উৎফুল্ল মনে বলল, কাকা মানে তোমার শ্বশুরমশাই খুব ভালো মনের মানুষ, সে সবসময় গ্রামের মানুষদের পাশে থাকতে চেয়েছেন, তাদের ভরসা হতে থেকে যেতে দেন, তাই তো গ্রাম ছেড়ে কখনো শহরে যাওয়ার কথা ভাবেনি। তোমার স্বামী কি করেন? বাবার ব্যবসা সহযোগিতা করেন। হ্যাঁ, কি করবে বলো? সুফিয়ান ভাই তো ব্যবসা করবে না বলে দিয়েছে, সে ডাক্তারি করে জীবন পার করতে চায়, সেজন্য বাড়ির মেজ ছেলে হিসেবে তাকে ব্যবসার হাত ধরতে হবে। মেজ ছেলে? একটু থেমে নূর পুনরায় বলল, মানে
সুমন ফরাজি এবারই বড় সন্তান নয়? রাইমা হতভম্ব হয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছে। রাইমার কথা ঘোরাতে বলল, আম্মা অসুস্থ, আমাকে যেতে হবে, দেখি তার কিছু প্রয়োজন আছে কিনা। তুমি আমার সাথে যাবে? আম্মার সাথে তো তোমার পরিচয় হয়নি। নূর কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করে বলল, আচ্ছা চলো। নূরকে রাইমা তার শাশুড়ি মায়ের কাছে এলো। নূর এসে সুন্দরভাবে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, শরীর কেমন আছে আপনার? রোকসানা বেগম ধমকের সাথে বলল, সেটা তোমার জেনে কাজ নেই, আমার ঘর থেকে বের হও। রাইমার দিকে ঘুরে বলল, এই ফকিরনিকে আমার সামনে থেকে চলে যেতে বলো বৌমা। রাইমা আমতা আমতা করে বলল, আম্মা ও তো। আমি কি বললাম শুনতে পাওনি? রাইমা কিছু বলার পূর্বে নূর বলল, আমি চলে যাচ্ছি। নূর সোজা মেহরুন বেগমের কাছে এলো। মেহরুন বেগম দুপুরে রান্নার আয়োজন করছিল। মনে সাহস নিয়ে বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সকালে খাবার খেয়েছো? না। বড় বোঝে কী করে? বাক্যটা বলে মেহরুন বেগম উঠে নূরের জন্য টেবিলে খাবার বেড়ে দিল। খাবারটা খেয়ে নাও। আমি? নূরকে থামিয়ে দিয়ে মেহরুন বললেন, যা বললাম তাই করো। নূর চুপচাপ খাবার খেতে বসলো। খাবার মুখে দিতে গিয়ে থেমে গিয়ে মেহরুন বেগমকে বললেন, আপনি খেয়েছেন? মেহরুন বেগম নূরের মুখশ্রীতে তাকিয়ে বলল, আমার ছেলেটা না খেয়ে চলে গেল, সেখানে আমি খাই কী করে? নূর অপরাধী কণ্ঠে বলল, আমি এসে আপনার মা ছেলের সম্পর্কে ভাঙন ধরাচ্ছি, তাই না? নূর একটু থেমে পুনরায় বলে, বিশ্বাস করুন আমি মিথ্যে বলিনি। মেহরুন বেগম ধীর কণ্ঠে বলল, আমার সুফিয়ানও মিথ্যে বলে না। একটু থেমে পুনরায় বলল, খেয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও, আজ কিছু করা লাগবে না, কাল থেকে ভোর ভোর ঘুম থেকে উঠবে। নূর শুধু মাথা নাড়ালো। মেহরুন বেগম নিজের কাজে মনোনিবেশ দিলেন। নূর হঠাৎ খাবার নিয়ে মেহরুন বেগমের কাছে গেল। হাতে খাবার নিয়ে মেহরুন বেগমের মুখের দিকে বাড়িয়ে দিল। মেহরুন বেগম চমকে নূরের দিকে তাকালো। নূর শান্তভাবে বলল, আপনার ছেলে ঠিক বাইরে খেয়ে নেবে, আপনি চিন্তা করবেন না, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। মেহরুন বেগম নূরের মুখশ্রীকে এবার ভালোভাবে লক্ষ্য করলেন। হঠাৎ করে মানে সে নূরের স্থানে অন্য কাউকে দেখছে। যেই মানুষটাকে যার চোখে হাজার অভিযোগ উকি দিচ্ছিল, তবুও সে মেহরুন বেগমের মুখে খাবার তুলে দিয়েছিল। নূর তারই মতো। তাদের মধ্যে পার্থক্য একটাই, নূর নিজ মুখে খেতে বলল আর সে চোখের ভাষায় বলেছিল। মেহরুন বেগম তাকে স্মরণ করে খাবারটা মুখে দিল। নূর খুব খুশি হলো। হলুদ পাড়ের শাড়ি পরিহিত এক রমণীর সাথে রাজ হাতে হাত রেখে হেঁটে চলছিল। রমণীর মুখে ছিল মিষ্টি হাসি, চোখে এক আকাশ সমান ভালোবাসা। রাজ তার পাশে দাঁড়ালো, সবুজ পরিচয়ের মুখশ্রীতে তাকিয়েছিল একরাশ মুগ্ধতা নিয়ে। হঠাৎ রমণী তার হাতটা ছাড়িয়ে নিল। রাজ অবাক হলো। রমণী রাজের মুখশ্রী তাকিয়ে হেসে দিল। হাসি মুখেই রমণী ছুটতে গেল সামনের দিকে। রাজ রমণীকে পিছু ডাকলো, কিন্তু রমণী শুনল না। রাজ তার পিছু পিছু যাচ্ছিল, কিন্তু পথটা যেতে রমণী বিলীন হয়ে গেল। রাজ প্রিয় বলে এক চিৎকার দিল। রাজ ভালোভাবে তাকিয়ে দেখলো সে তার বিছানায় আছে। রাজ নিজের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, এটা স্বপ্ন ছিল। তবেও ঝুঁকি নিতে চাচ্ছে না, তাই নিজের মুঠোফোনটা প্রিয় বলে সেভ করা নাম্বারটাতে কল দিল। একবার রিং হতে অপর পাশ থেকে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে হাই বলতে রাজ বলল, আমায় ছেড়ে যাবা না তো প্রিয়? অপর পাশ থেকে হাসির শব্দ এলো। হেসো না গো রমণী, তোমার পাগল করা হাসি আমায় মাতাল করে দেবে, তাই? এবার বলো, ছেড়ে যাবা না তো? ধরলাম যখন, তখন ছাড়ার প্রশ্ন আসছে না। হেয়ালি করো না, আমি সিরিয়াস। যারে আমার মন চেয়েছিল স্বপ্নে, সে আমার মানুষটা আমার, সে মানুষটা আমার মানে সময় আসুক বুঝে যাবে। তুমি আমার সাথে মজা করছো? তো তো কি? আমি যেটা শুনতে চাই সেটা কবে বলবে? সময় আসুক ঠিক বলবো। সময় কখন আসবে এসব বাদ দিয়ে কাজে মন দাও। তোমার হাতে না নতুন কেস এসেছে, সেটা মনোনিবেশ করো। পৃথিবীর কোনো কাজ আমার প্রিয়র থেকে গুরুত্বপূর্ণ নয়, তাই? তাহলে প্রিয় বলছে কাজে মনোযোগ দিতে, এখন সেটাই করো। আচ্ছা, রাখছি। ফোনটা রাখতে নিজেই বলে উঠল, ভালোবাসি প্রিয়। অপর পাশ থেকে পুনরায় হাসির শব্দ। ফোনটা সাথে সাথে কেটে দিল। রাজ মুচকি এসে কাজে মন দিল। রফিকের একটা ছবি হাতে নিয়ে রাজ বলল, এ নিজেকে যতটা ভালো মানুষ রূপে প্রকাশ করছে, বাস্তবে এ ততটাই খারাপ মানুষ। শাহেরা মানসিক হাসপাতালে কর্মরত সালেহা বেগম মৃতদেহ পাওয়া গেল তার নিজ বাড়িতে। রফিককে যেভাবে গলা কেটে মেরে ফেলা হয়েছিল, সালেহাকে ঠিক সেভাবে মারা হয়েছে। রাজের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তার ধারণা ছিল রফিকের একাধিক নারীর সাথে সম্পর্ক তার মৃত্যুর কারণ। হয়তো তার প্রেমিকাদের মধ্যে তাকে কেউ খুন করেছে, অথবা তার স্ত্রী স্বামীও তার কুকর্ম জেনে যাওয়ায় হয়তো স্বামীকে খুন করেছে। কিন্তু ঘটনা অন্যদিকে মন নিল। শুধু সালেহার মৃত্যুতে যে অন্যদিকে মন নিল তা নয়, সালেহার মৃতদেহের পাশে পাওয়া চিরকুটের ঘটনা অন্যদিকে মন নিতে বাধ্য করলো। হ্যাঁ, সালেহার মৃতদেহের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, সামিয়া সুলতানা ধন্যবাদ জানায় নিজের সন্তানকে, কেননা আপনার গর্বে ও যতদিন বেড়ে উঠবে ঠিক ততদিনই আপনি বেঁচে থাকুন। এই চিরকুট দ্বারা পরিষ্কার, খুনি যে হোক না কেন তার উদ্দেশ্য স্বামীকে খুন করা। স্বামী গর্ভবতী হয় খুনি তাকে ছেড়ে দিয়েছে। চিরকুটের কথাগুলো শুনে স্বামী হতভম্ব হয়ে গেল। নিজের পেটে হাত দিয়ে কান্না করে দিল। ভেবেছিল স্বামীর মৃত্যু বোধ হয় সব কিছু শেষ, কিন্তু না। রাজা
বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে আপনার সাথে কার এত গভীর শত্রুতা যে আপনাদের মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি আবারও বলছি, আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। শত্রুতা না থাকলে কেউ শুধু শুধু আপনাদের মারতে চাইছে। আমি কিছু জানি না। আপনি কিছু জানেন না নাকি জেনেও বলবেন না? কি বলতে চাচ্ছেন আপনি? এটাই আপনার স্বামী কোনো ভালো মানুষ ছিলেন না, তিনি একাধিক নারীতে আসক্ত ছিলেন। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো আপনি এই ব্যাপারে সব কিছু জানতেন তবুও চুপ ছিলেন। আপনি মিথ্যে বলছেন, এসব সত্য নয়। আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কারো শত্রুতা নেই। রাত শব্দ করে হেসেই দিল, মুখে হাসি ধরে রেখে বলল, আপনার স্বামীর মিলিত হওয়ার এক নারী বলেছেন যে তারা আপনার সামনেই নোংরামিতে লিপ্ত হতেন, কিন্তু আপনি কিছুই বলতেন কিংবা বলতে পারতেন না। স্বামী প্রেম এবং সমাজে নিজের সম্মান হারানো ভয়ে চুপ ছিলেন। না, এসব সত্যি নয়, এগুলো মিথ্যে। আমি আপনাকে সত্যি বলতে জোর করবো না, শুধু এটুকু বলবো, সময় থাকতে সত্যি বলে দিন, নয়তো পরে পস্তাবেন। মনে রাখবেন, খুনি পরবর্তী শিকার আপনি। রাত জোর গলা বাক্যটি বলে চলে গেল। সালেহার মৃত্যু দিয়ে এতটুকু পরিষ্কার, সাহেরা মানসিক হাসপাতাল কোনোভাবেই এই খুনগুলির সাথে জড়িত। হাসপাতালে এরকম কিছু হয়েছে যার ফলে এই মৃত্যুগুলি হচ্ছে। ঘটনা শুধুমাত্র রফিক এবং স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকলে সালেহার মৃত্যু হতো না। সালেহার মৃত্যু হাসপাতালকে নির্দেশ করছে। অন্যদিকে সামিয়া চিন্তিত হয়ে বসে রইল। তার গর্ভে 3 মাসের সন্তান বেড়ে উঠছে। মাত্র কয়েক মাস পর তার সন্তান ভূমিষ্ঠ হবে, আর তখনই না, ভাবতে পারছে না তার মৃত্যু, কিছুতেই না, হতে পারে না। হঠাৎ স্বামীর ফোনটা বেজে উঠলো। স্বামী তাকিয়ে দেখলো অপরিচিত নাম্বার। প্রথমে ধরবে না ভেবেও কি মনে করে ধরলো। ফোনটা ধরতে ওপাশ থেকে কেউ বলল, ভয় হচ্ছে, মৃত্যুর ভয়। স্বামী আতঙ্কিত হয়ে বলল, কে তুমি? আমি নিজের পরিচয় দিলে তুমি কি আমায় চিনবে? চিনব না। যদি ভাবো পুলিশের সাহায্যে আমার কাছে আসবে, তবে তাও পারবে না। আমি না চাইলেও আমাকে ছুঁতে পারবে না তুমি। কি চাই তোমার? কেন আমার পিছনে পড়ে আছো? আমি দুটো জিনিসের মধ্যে একটা জিনিস চাই। এখন তুমি ভেবে ঠিক করো তুমি কোনটা দিবে। স্বামীয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা, কি হয়? তোমার মৃত্যু নয়, আমি একটা। স্বামীকে বাক্যটি সমাপ্ত করতে না দিয়ে বলল, একটাও দেব না বলে লাভ নেই, যে কোনো একটা আমার চাই। কেন করছো তুমি আমার সাথে এমন? অপর পাশ থেকে সব শান্তস্বর ভেসে এলো, তুমি তো মা হবে, তাই না? মা হওয়ার অনুভূতি কেমন হয় জানো তো তুমি, তাই না? মানে একটা বৈধ সন্তানকে গর্ভে নিয়ে মায়েরা খুব সুখী মনে করে নিজেদের, তাই না? তুমি কি বলতে চেয়েছো? আমি যা বলি শুধু তার উত্তর দাও। স্বামীয়া চুপ করে গেল। অপর পাশ থেকে যখন রফিক মারা গেল, তখন তুমি পেটে হাত দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলে, তাই না? হ্যাঁ, কারণ আমার একটা স্বপ্ন ভেঙে গেলেও বাঁচার জন্য নতুন একটা স্বপ্ন আমার মধ্যে বেড়ে উঠছিল। মানুষ এমনি একটা স্বপ্ন ভেঙে গেলে নতুন স্বপ্ন দেখে, কারণ সবাই বাঁচতে চায়। আপনি আমাকে এসব কেন বলছেন? কতটা কষ্ট, কতটা স্বপ্ন ভেঙে গেলে একটা মেয়ে একটা অবৈধ সন্তানকে আঁকড়ে বাঁচতে চায়, সেটার যন্ত্রণা আপনি বোঝেন মিসেস সামিয়া শেখ? সামিয়া হতভম্ব হয়ে পড়ল। ফোনের ওপাশে ব্যক্তি পুনরায় বলল, স্বপ্নগুলো পূরণ করতে হয় না যেন একটা মানুষ বারবার কেন স্বপ্ন দেখে জানেন? কারণ সে বাঁচতে চায়, নতুন করে বাঁচতে চায়। সেরকম একজন বাঁচতে চেয়েছিল। 1000টা স্বপ্ন যখন ভেঙে গেছিল, ঠিক তখন সে একটা অবৈধ সন্তানকে নিয়ে বাঁচতে চেয়েছিল। সে জানতে, সে যাকে আঁকড়ে ধরে সে অবৈধ, তবুও তাকে স্বপ্ন দেখেছিল। তার একটা স্বপ্ন সত্যি হলে খুব কি ক্ষতি হয়ে যেত? স্বামীয়া ভীষণভাবে ভয় পেল, কারণ ফোনের ওপারে যে ছিল সে কান্না করছিল। তার কান্নার গঙ্গানি বুঝতে পারছিল স্বামীয়া। ওপাশে থাকা ব্যক্তিটি পুনরায় বলল, আশা করি আমার উদ্দেশ্য আপনি বুঝতে পেরেছেন। স্বামীয়া কাঁপা কাঁপা কণ্ঠ বলল, হ্যাঁ। তো চুপচাপ আমার কথা মতো কাজ করুন, নয়তো আপনার গর্বে ওঠা ওই নিষ্পাপ প্রাণটা আপনার সাথে বিনাশ হবে। আপনি নিশ্চয় চাইবেন না তাকে এই সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত করতে। স্বামীয়া থ মেরে বসে রইল। তার ঠিক কিছু মুহূর্ত পরে রাজের কাছে খবর গেল স্বামীয়া নিখোঁজ। বাসা থেকে বেরিয়ে এসে কোথায় গেছে তা কারো জানা নেই। অনেকটা রাত করে সুফিয়ান বাড়ি ফিরল। নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজা খোলার নামগন্ধ নেই। সুফিয়ান অনবরত কড়া নাড়তে থাকলো। ভিতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে কড়া নাড়া থামিয়ে দিল সুফিয়ান। নূর দরজা খুলে দিতে সুফিয়ান ভেতরে প্রবেশ করলো। সুফিয়ান ভেতরে প্রবেশ করে কিছু পূর্বে ওঠা মাথায় বেশ আঘাত পেল। সুফিয়ান মাথার পিছন দিয়ে ঘুরতে দেখলো নূর চোখ বন্ধ করে হাতে একটা লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করে, কাছে আসবেন না, কাছে আসবেন না বলতে বলতে পুনরায় লাঠি দিয়ে আঘাত করতে করতে সুফিয়ানের হাত দিয়ে ধরেই ফেললো। প্রচণ্ড রাগ নিয়ে বলল, মাঝরাতে এসব কোন ধরনের অসভ্যতামি? সুফিয়ানের কণ্ঠ পেয়ে নূর চোখ মেলে তাকালো। নিজের সামনে সুফিয়ানকে দাঁড়িয়ে থাকতে থেকে হাতের লাঠি ফেলে দিয়ে শক্ত করে সুফিয়ানকে জড়িয়ে ধরল। সুফিয়ান বেশ অবাক হলো। প্রথম দিন ঠিক এইভাবেই
নূর সুফিয়ানকে জড়িয়ে ধরেছিল। সেদিন কোনো একটা ছায়া দেখে ভয় পেয়েছিল, আজ কিসের জন্য ভয় পাচ্ছে? সুফিয়ান নিজের কণ্ঠ যথেষ্ট নরম করার চেষ্টা করে বলল, ভয় পাচ্ছ কেন, কি হয়েছে তোমার? নূর সুফিয়ানকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিটা বললে আপনি বিশ্বাস করবেন? নূর প্রচণ্ড ভয় পেয়ে আছে সুফিয়ান বুঝতে পারলো। নূরকে আশ্বাস দিয়ে সুফিয়ান বলল, সত্যি বলে নিশ্চয়ই বিশ্বাস করবো। নূরের মুখশ্রী দুটো সুফিয়ানের চোখে চোখ রাখলো। সুফিয়ান নূরকে চোখের ইশারা আশ্বস্ত করলো। নূরকে নিয়ে সুফিয়ান বিছানায় গিয়ে বসলো। নূর নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমি আসলে ফরাজি বারে বউ হওয়ার লাভে আপনাকে কলঙ্কিত করিনি। সুফিয়ান কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, মানছো তুমি আমাকে কলঙ্কিত করছো? আমি তোমাকে কলঙ্কিত করিনি। হ্যাঁ মানছি, আমি জানি সত্যি কখনো আড়াল থাকে না, তাহলে আমাকে মিথ্যে দিয়ে কেন বাঁধলে? যদি বলি ভালোবাসি তাই? সুফিয়ান বিস্ময়কর চাহিনি নিয়ে নূরের দিকে তাকালো। নূর স্বাভাবিকভাবে বলল, আপনিও তো ভাবছেন আমরা তো পূর্বের পরিচিত নই, তবে ভালোবাসা কোথা থেকে আসলো? সুফিয়ান বলল, হ্যাঁ সেটাই, তবে আপনাকে সবটা শুরু থেকে শুনতে হবে। বলো, আমি শোনার জন্য প্রস্তুত। নূর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, গ্রামে এক সাধারণ কৃষক ঘরে জন্ম আমার। ছোটবেলা থেকে আমার রূপ নিয়ে আমার বাবা মা চিন্তিত ছিলেন। সাধারণ ঘরে সেরকম রূপবান নারীর জন্ম যে মানায় না, আমার মা ভয় পেত যদি বড় হওয়ার পর আমার জীবনে দুর্যোগ নেমে আসে। এই ভয়টা কিসের জন্য তা আমার জানা ছিল না, শুধু জানতাম মা চাইতে আমি সবসময় লোকচক্ষুর আড়ালে থাকি। নিজেকে স্বাবলম্বী করার জন্য যতটা শিক্ষার প্রয়োজন ততটাই অবধি বাবা মা পড়িয়েছেন। জীবন ভালোভাবেই চলছিল, বাবা মা আমার বিয়ের নিয়ে ভাবছিলেন। অন্যদিকে আমি আমার জামাই হিসেবে কেমন মানুষ চাই সেটা নিয়ে ভাবছি। সেদিন তোমার মুখে শুনেছিলাম কিভাবে আপনি আপনার প্রতারক বন্ধুকে তোমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছিলেন। সেদিন থেকে আপনাকে নিয়ে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। তোমা তাকে বাঁচানোর সাথে আপনার চরিত্রের গল্পও বলতেন। সুচরিত্র একজন ব্যক্তির গল্প শুনতে তাকে ভালোবেসে ফেলাটা বোধহয় অপরাধ নয়। সে যাই হোক, আমি জানতাম আপনি ফরাজি বাড়ির সন্তান, আপনার সাথে আমার যায় না, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু এতটুকু বলে নিউট কিছুটা সময় থেমে পুনরায় বলতে লাগলো, যেদিন আপনার ভাই সুমন ফরাজির নজর পড়ি, সেদিন থেকে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল। সহজে বাসা থেকে বের হতাম না, তাই মাঝে মাঝে পাশের বাগানে একা একা বসে কাটাতাম। সেদিনও কাটিয়েছিলাম। সেদিন হঠাৎ কোথা থেকে সুমন ফরাজি সেখানে এসে উপস্থিত হন। আমি তাকে থেকে পালিয়ে যাচ্ছিলাম, তখনই সে আমার এক হাত ধরে। মাথায় ঘোমটা ছিল বিদায় আমার মুখশ্রী তার কাছে পরিষ্কার ছিল না, তাই সে বলল, দেখো তোমার মুখশ্রী দেখি রবি মেয়ে কত সুন্দর, যে সৌন্দর্যের আড়াল করে রাখার প্রয়োজন। আমার হাত ছাড়ুন। সুমন হাত না ছেড়ে উল্টো টান দিয়ে নূরকে নিজের বুকে নিল, জোরপূর্বক তার মাথা থেকে ওড়না সরিয়ে নিল। সত্যি তুমি অনেক সুন্দর। নূর সেদিন কোনো মতে পালিয়ে এসেছিল। এরপর থেকে বাড়ির বাইরে যাওয়ার প্রায় বন্ধই করে দিলাম। কিন্তু সুমন ফরাজি বারবার আমাদের বাড়ি আসার চেষ্টা করছেন। বাবাকে ভয় দেখাচ্ছিল, বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। বাবা হন্তদন্ত হয়ে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে সুমন ফরাজি বাধা হয়ে দাঁড়ালেন। আমার জন্য ঠিক করা পাত্রকে টাকা দিয়ে বিয়ে ভাঙতে বাধ্য করলেন। সুমন ফরাজি বারবার ভয় দেখাচ্ছিল। তখনই বাবা মা ঠিক করলেন সুমন ফরাজি থেকে বাঁচাতে তার ভাইয়ের সাহায্য নেবে। নিশ্চয় সুমন ফরাজি নিজের ভাইয়ের স্ত্রীকে বিরক্ত করার সাহস দেখাবে না। তাছাড়া সুফিয়ান ফরাজি সম্পর্কে যতটা জেনেছি তাতে সে নিজের স্ত্রীকে রক্ষা করতে সক্ষম। নূর সুফিয়ানের সামনে কান্না করে দিল এবং বলল, এজন্যই আপনার সাথে এই নোংরা খেলাটা খেলা। সুফিয়ান সন্ধিহান চাহিনি নিয়ে বলল, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেওনি কেন? কারণ কোনো প্রমাণ ছিল না। আর নূর চুপ করে থাকলো। সে কিছুটা বাকিটা বলতে পারে না। নূর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, একটু আগে সে এসেছিল। কে? ভাইয়া। নূর মাথা নেড়ে সম্মতি দিল। নূর হঠাৎ করে পুনরায় সুফিয়ানকে জড়িয়ে ধরল। আবেগ মাখা কণ্ঠে বলল, দয়া করে আর রাতে দেরি করে আসবে না। আজ তো বেঁচে গেছি, কিন্তু পরে কখনো আসলে? একটু থেমে নূর পুনরায় বলল, হয়তো আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তবুও আমার অনুরোধ রাখুন। একদিন ঠিক সত্যি আপনার সামনে চলে আসবে। সুফিয়ান আলতো করে নূরের পিঠে হাত লাগাল, শান্তভাবে বলল, কালকে রাতের জন্য সরি। কিসের জন্য? সুফিয়ান আমতা আমতা করে বলল, ওইভাবে জোর করা উচিত হয়নি। নূর কিছু বলল না, চুপচাপ সুফিয়ানকে জড়িয়ে ধরে রাখলো। সকালে ঘুম থেকে উঠে নূর কাজে লেগে পড়ল। মেহেরুন বেগম কোনো অভিযোগ করতে দেবে না বলে ঠিক করে নিল। মেহেরুন বেগম ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আগে থেকে নূরকে উপস্থিত দেখে কিছুটা অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। নূর মুচকে এসে মেহেরুন বেগমকে বললেন, শুভ সকাল আম্মা। মেহেরুন বেগম চুপচাপ নিজের কাজে লেগে পড়লেন। মেহেরুন বেগমের দিকে তাকিয়ে নূর মনে বললেন, আমি আপনার ছেলেকে কথা দিয়েছি আপনাকে সব বলবো। আমি জানি আপনি সব শুনে আমার উপর রাগ করে থাকতে পারবেন না। প্রতিদিনের মতো বাড়ির সকল পুরুষ কাজে বেরিয়ে গেলে নূর মেহেরুনের ঘরে গেল। মেহেরুন ঘর গোছাতে ব্যস্ত ছিল। নূর দরজার সামনে দাঁড়িয়ে বলল, আম্মা আসবো? মেহেরুন দরজার পাশে দাঁড়িয়ে নূরকে দেখতে পেলেন। ভেতরে আসার সম্মতি দিয়ে নিজের কাজে মনোনিবেশ করলেন। নূর ভেতরে প্রবেশ করলে মেহেরুন বেগম বলল, আম্মা আমাকে কি ক্ষমা করা যায় না?
কিসের জন্য ক্ষমা চাইছো? তুমি কি কোনো ভুল করেছো? ভুল তো করেছি, কি ভুল? আপনার শিক্ষাকে কলঙ্কিত করে। তুমি ঠিক কি বলতে চাচ্ছ? নূর মাথা নত করে সব কিছু বলল। মেহেরুন বেগম কয়েক মুহূর্তে নূরের দিকে তাকিয়ে রইল। নূর জিজ্ঞাসা করলো, আপনি কি এখনও রেগে আছেন? আমার বিশ্বাস ছিল নিজের শিক্ষার উপর। বড়টাকে নিজের শিক্ষায় বড় করতে পারিনি, ছোটটাকে করেছিলাম। আমি জানতাম আমার শিক্ষায় ভুল করতে পারে না। নূর বিস্ময় নিয়ে বলল, বড়টা মানে? মেহেরুন বেগম জবাব না দিয়ে বলল, সব কিছু অন্যভাবে ঠিক করা যেত। এভাবে আমার সুফিকে কলঙ্কিত না করলে পারতে। নূর কিছুটা অবাক হলো। কাল যখন সুফিয়ানকে সব বলেছিল, সুফিয়ান কথাগুলো অবিশ্বাস না করলেও বিশ্বাসও করেনি। অথচ মেহেরুন খুব সহজেই বিশ্বাস করে নিলেন। কিন্তু কেন? তিনি কি আগে থেকে জানতেন সুমন ফরাজির কথা? নূরের মনের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছে, কিন্তু কাকে জিজ্ঞাসা করবে? হঠাৎ নূরের চোখ গেল মেহেরুনের বিছানার উপরে থাকা একটা কাগজের দিকে। নূর কাগজটা হাতে নিয়ে মেহেরুন বেগমকে জিজ্ঞাসা করলো, এটা কি? মেহেরুন বেগম ভুরু কুচকে বলল, ওটা এখানে এলো কি করে? দেখো তো ভিতরে কি আছে। মেহেরুনের বেগমের সম্মতি পেয়ে নূর কাগজটা খুললো। কাগজে খুব সুন্দর করে দুটো লাইন লেখা। একটা গল্প যখন শেষ হয় তখন নতুন গল্পের সূচনা। এভাবেই শেষ থেকে শুরুর সূচনা হয়। কাগজটি নিচের এক কর্নারে লেখা, ফিরে দেখা। মেহরুন বেগম নূরের হাত দিয়ে কাগজটা নিয়ে লেখাগুলো দেখলেন। মেহরুন বেগমের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ পেল নূর। মেহরুন বেগম কাগজটা হাতে রেখে মনে মনে বললেন, এ তো অবিকাল তার হাতের লেখা। কাগজটি এখানে কে রাখতে পারে? প্রশ্নটি ভাবতে মেহরুন বেগমের মাথায় এলো, একটু আগে তার ঘর থেকে রাইমা বের হয়ে গেল। তারপর নূর প্রবেশ করলো। নূর এসে কাগজটি দেখতে পেল। মেহরুন বেগম মন হঠাৎ করে বলে উঠল, তাহলে কি রাইমা রেখে গেল?